কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাংলা বইয়ের পার্ট 9 অর্থাৎ বৃষ্টির ছড়া আমরা কিন্তু এই কবিতা নিয়ে আলোচনা করব আজকে। এই কবিতাটা লিখেছেন ফররুখ আহমেদ। তাহলে বৃষ্টির ছড়া কবিতাটা কে লিখেছেন? ফররুখ আহমেদ। আমি আছি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে লিখন বাছার। চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমতই আমরা আজকের পাঠের শিকনফলগুলো জেনে নিব। তুমি গল্পের নাম শুনে বুঝতে পারছো যে বৃষ্টি বা বৃষ্টি বাদল রিলেটেড একটা ছড়া, যেখানে আমাদের বাংলাদেশের প্রকৃতিতে বৃষ্টির আগমন বা বৃষ্টির একটা স্বরূপ আমরা দেখতে পারবো। প্রথমত তোমরা কবিতা আবৃত্তি শিখবে এবং বর্ষবরণ, শিক্ষার্থীরা উপলব্ধি, প্রমিত উচ্চারণ, বৃষ্টি ছড়া কবিতাটি আবৃত্তি করতে পারবে এবং বর্ষা ঋতুর প্রাকৃতিক বৈচিত্র্য, গ্রাম বাংলার মেঘের যে অপরূপ সৌন্দর্য, এটা বর্ণনা করতে পারবে। এবং শেষের দিকে আমরা কিন্তু কিছু বিরাম চিহ্নর প্রয়োগ এবং দক্ষতামূলক রেখেছি। শিক্ষার্থীরা বাংলা ভাষার প্রধান যে বিরাম চিহ্ন আছে, আমি তোমাকে যেটা বলেছিলাম, দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন আছে, বিস্ময়বোধক চিহ্ন আছে, সেমিকোলন আছে, উদ্ধৃতি চিহ্ন আছে, এগুলা কোথায় কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হয় এগুলো বুঝতে পারবে। তো চলো প্রথমে আমরা আমাদের কবিতার কিছু শব্দ অর্থ জেনে নিই, যেটার মাধ্যমে আমাদের কবিতাটা বোঝাটা বা উপলব্ধি করাটা অনেকটা সহজ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম শব্দ অর্থ আধার। আধার শব্দের অর্থ কি? অন্ধকার। আধার শব্দ অর্থ অন্ধকার। এরপর দেওয়া আছে কেয়া। কেয়া কিন্তু একটা ফুলের নাম। আমরা তোমাদের রূপময় বাংলাদেশ যে প্রথম পাঠটা ছিল, পাঠে কিন্তু দেওয়া ছিল বর্ষাকালে কি কি ফুল ফোটে। কদম, কেয়া, দোলন চাপা। আশা করি তোমাদের সবার মনে আছে। খেয়া শব্দের অর্থ কি? নদী পারাপারের নৌকা। গা শব্দের অর্থ গ্রাম। জাগলো সারা অর্থাৎ আলোড়ন তৈরি হলো। দেয়া শব্দের অর্থ মেঘ। এটা আশা করি মনে থাকবে তোমাদের। দেয়া শব্দের অর্থ কি তাহলে? মেঘ। বৃষ্টি বাদল শব্দ অর্থ মেঘ বৃষ্টি। মন টানে কি? মুগ্ধ করে। এর পরবর্তীতে আমাদের যে বৃষ্টির ছড়া কবিতাটা, আমরা কিন্তু প্রথম অংশটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা ঘাস বনে, বকেশ্বরী কোথারে, লুকিয়ে গেল বাসবনে। তাহলে প্রথম স্তবে কিন্তু আমাদের বৃষ্টি পড়ার কারণে যে কাশবনে এবং ঘাস বনে যে আলোড়ন সৃষ্টি হওয়ার এই বিষয়টা তুলে ধরা হয়েছে। যে এইখানে আরও বলা হয়েছে যে আসলে বৃষ্টি যখন ঝড় বৃষ্টি থেকে বাঁচতে মাঠে যে বকগুলো থাকে এগুলো কিন্তু উড়ে যেয়ে কোনো একটা নিরাপদ আশ্রয় নেয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে বাসবনে লুকিয়ে যাচ্ছে। ওই যে সুন্দর একটা দৃশ্য যে বৃষ্টি হচ্ছে, বক উড়ে যাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরেছে কবি। এর পরবর্তীতে দেখো কবিতার দ্বিতীয় পার্টে দেখো আমাদের কি দেওয়া আছে। নদীতে নাই খেয়ারে, ডাকলো দূরে দেয়া যে, কোনসে বনের আড়ালে ফুটলো আবার কেয়ারে। তাহলে নদীতে কে নাই, খেয়া নেই, অর্থাৎ নদীতে যে নৌকা, নদীর যে বৈরী অবস্থা বা বৈরী ঝড় প্রবাহের কারণে কি নদীতে নৌকা নাই বা মাঝি নাই, কিন্তু দূরে দেয়া রাখছে। এখানে আমরা বৈরী আবহাওয়া বা উত্তাল যে নদীর পরিবেশটা বুঝতে পারি। কিন্তু তারপরও কোনো একটা বনের আড়ালে প্রকৃতির যে আগমনী ফুল কেয়া এবং সুবাসিত এই কেয়া ফুলটা ফুটে আছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা বৃষ্টির আগমনী বার্তাটা আমরা দেখতে পাই। এর পরবর্তীতে দেখো দেওয়া আছে গায়ের নামটি হাট খোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় পথ ভোলা। তাহলে এখানে কিন্তু একটা গ্রামের কথা বলা হয়েছে। গ্রামের নামটা হাটখোলা, যেখানে প্রায় সময় বৃষ্টি বাদল আসে, বৃষ্টি বাদল হয়। এমন সময় সেই গ্রামে থাকা একটা রাখাল ছেলে যে যখন আকাশের মেঘলা রূপ দেখে তখন মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং বাড়ি যাওয়ার পথটা ভুলে যায়। এর পরবর্তীতে দেখো, আমাদের বইয়ের সব থেকে শেষ অংশ যে মেঘের আধার মন টানে, যাই যে ছুটে কোনখানে, আউশ ধানে মাঠ ছেড়ে আমন ধানে দেশ পানে। তাহলে আকাশে যখন ঘন কালো মেঘের অন্ধকারে মানুষের মনকে অদ্ভুত আকর্ষণে টেনে নিয়ে যায়, এই সময় কৃষকদের মধ্যে কিন্তু আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধান বোনার যে প্রবণতাটা প্রকাশ পায়। তাহলে এখানে কিন্তু বৃষ্টি
কৃষকদের মাঝে বা যারা চাষাবাদ করেন তাদের মাঝে কিন্তু চঞ্চলতাও সৃষ্টি করে দেয়। তো আশা করি এর মাধ্যমে তোমরা বৃষ্টির ছড়া কবিতার যে বাংলাদেশে বৃষ্টির বৈচিত্র্য, বৃষ্টির রূপটা বুঝতে পেরেছ। সো এর পরবর্তীতে আমরা আমাদের কবিতার মূল ভাবটা দেখে নিব যে বৃষ্টির প্রকৃতির প্রভাব। গ্রাম বাংলার বর্ষার আগমনে প্রকৃতির রূপকে অমূল বদলে দেয়। মেঘের ডাকে চারিদিক মুখরিত হয়, গাছে গাছে কেয়া ফুল ফোটে। হঠাৎ বৃষ্টির তোড়ে বক পাখি বাসবনে আশ্রয় নেয় এবং উত্তাল নদীর বুকে খেয়ার বা নৌকা চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। তাহলে এটা কিন্তু বৃষ্টির রূপ। বৃষ্টির কারণে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। এর পরবর্তী দেখো, বৃষ্টির ছন্দে গ্রাম বাংলার রাখাল ছেড়ে সাধারণ মানুষের মনে মেতে ওঠে। আকাশে মেঘলা আধারে রাখাল ছেলে পথ হারিয়ে আকাশের যে মুগ্ধতায় বিভোর হয়ে যায়। আউশ আমন ধানের দোয়াল লাগা মাঠের মধ্যে কৃষি নির্ভর বাংলার চিরন্তর ঐতিহ্য এবং কবিতায় প্রকাশ পেয়েছে। তাহলে যে আউশ আমন এই ধানগুলো কেমন, বাংলাদেশের ঐতিহ্যর প্রতীক না? এই ঐতিহ্যটা কিন্তু তুলে ধরা হয়েছে বর্ষা ঋতুর আড়ালে। তো এর পরবর্তী তোমাদের অনুশীলনী কিছু প্রশ্নের উত্তর আমরা সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে? তাহলে হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে প্রবল বৃষ্টি নেমে আসায় নিজেদের রক্ষা করতে বকের শাড়ি বাঁশবনে লুকিয়েছে। তাহলে কি, হঠাৎ ঝড়ো হাওয়ায় সাথে বর্ষা নেমে আসায় নিজেদের রক্ষা করতে কিন্তু বকের শাড়ি উড়ে বাঁশবনে লুকিয়ে পড়েছে। নদীতে খেয়া নেই কেন? বর্ষার বৈরী আবহাওয়া এবং মেঘের গর্জনে উত্তাল হয়ে আছে কি নদী। তো তাই নিরাপত্তার স্বার্থে নদীতে খেয়া চলাচল বা নৌ চলাচল বন্ধ আছে। কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা? আমরা কিন্তু অনেক কিছু দেখে বুঝতে পারি যে এটা বর্ষা ঋতু নিয়ে লেখা। এই যে ঘাসবনে আলোড়ন সৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ার মাধ্যমে, মেঘ ডাকছে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেয়া ডাকছে। নদী পারাপারের সময় খেয়া বন্ধ কারণ বৃষ্টির কারণে। বনের আড়ালে কেয়া ফুল ফুটছে, এটা কিন্তু বর্ষা মৌসুমে ফোটার ফুল। তারপরে কি, রাখাল মেঘ দেখে পথ ভুলে যাচ্ছে। সো এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি গল্পটা কিন্তু বৃষ্টি সম্পর্কে লেখা। রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে থাকে কেন? আকাশের ঘনিয়ে আসা মেঘের অপূর্ব কৃষ্ণবর্ণ এবং প্রকৃতিতে শোভা দেখে রাখাল ছেলে মুগ্ধ হয়ে যায়। সে মেতে ওঠে মেঘের রূপে, তাই অবাক হয়ে পথ ভুলে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির সময় কি করতে ভালো লাগে? বৃষ্টির সময় ঘরে জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখতে, টিনের চালে বৃষ্টির ঝিমঝিম শব্দ শুনতে, গরম খিচুড়ি খেতে ভালো লাগে। এছাড়াও বন্ধুদের সাথে কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসাতে ভালো লাগে। তাহলে এটা কিন্তু একটা প্রায়োগিক প্রশ্ন। তোমার নিজের জীবনে বৃষ্টির সময়ে তোমার কি করতে ভালো লাগে? তোমার যদি অন্য কোনো কিছু থাকে তুমি অবশ্যই সেগুলো দিতে পারো, ঠিক আছে? সো এর পরবর্তীতে আমরা একটা নতুন বিষয় শিখবো আজকের, বিরাম চিহ্নর পরিচিতি। তাহলে বিরাম চিহ্নটা কি? বাক্য পড়ার সময় আমাদের মাঝে মাঝে থামতে হয়, শ্বাস নিতে হয়, কিংবা কথার ধরন পরিবর্তন করতে হয়। লেখার সময় বাক্যের অর্থ সুনির্দিষ্টভাবে ফুটিয়ে তুলতে যেসব বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় তাকে কিন্তু বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলা হয়। এই যে কম ব্যবহার করেছি, এই যে দাড়ি ব্যবহার করেছি, সবগুলোই কিন্তু বিরাম চিহ্ন অথবা জ্যোতি চিহ্ন। এখন চলো আমরা জেনে নিই এটা কেন শিখবো আমরা। সো সঠিক বিরাম চিহ্ন ব্যবহার যদি তুমি না করো, বাক্যের কিন্তু মূল অর্থটা প্রকাশ পায় না এবং অনেক সময় অর্থের বিকৃতি ঘটতে দেখা যায়। শুদ্ধভাবে বাংলা পড়তে ও শেখার জন্য কিন্তু বিরাম চিহ্ন নিয়ম জানা অত্যন্ত জরুরি। এই যে দেখো, আমাদের বিরাম চিহ্ন কি আছে? দাঁড়িয়ে আছে, বাক্যের সম্পূর্ণ সমাপ্তি বোঝায়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বৃষ্টি এলো কাশবনে। এখানে কিন্তু বাক্যটা সম্পূর্ণ সমাপ্ত হয়েছে। কমা দেখতে পাচ্ছি, কমার মাধ্যমে বুঝিয়েছি বৃষ্টি, বাদল বা অল্প বিরতি বা পদ পার্থক্য করার জন্য। যে বৃষ্টি, বাতাস, এটা কিন্তু পদের পার্থক্য করা হয়েছে। বৃষ্টি, বাতাস দুইটা ভিন্ন জিনিস। সো এর ভিতরে পার্থক্য, এবং শেষ পদে এবং তার আগের পদে কিন্তু আমরা ও ব্যবহার করি অথবা এবং ব্যবহার করি। বন্ধু, তাই তো? এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন আবার জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন আছে কোনো কিছু জিজ্ঞাসা করতে। আমরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য প্রশ্ন করি তাহলে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা ব্যবহার করব। বিস্ময়বোধক চিহ্ন কি?
আবেগ, আনন্দ, ভয়। এই যে দেখো আবেগ, আনন্দ বা ভয়, সো আবেগ কমা ব্যবহার করেছি, দুইটা পার্থক্য, পদ পার্থক্য করার জন্য কিন্তু কমা ব্যবহার করেছি। তো দেখো বাহ কি সুন্দর বৃষ্টির দিন, তাহলে আমাদের এই যে আবেগ এখানে প্রকাশ পেয়েছে, বাহ, এখানে কিন্তু আমরা বিস্ময়বোধক চিহ্ন দিব। তো এর পরবর্তীতে তোমাদের বিরাম চিহ্ন কিছু অনুশীলন দিয়ে দিয়েছি আমরা এখানে, যে অনুশীলন 1, সাধারণ বর্ণমূলক বাক্য। ভুল বাক্য কি হবে? রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে থাকে। কেন এটা ভুল বাক্য? কারণ এখানে কিন্তু কোনো বিরাম চিহ্ন ব্যবহার করা হয় নাই। সো এর পরবর্তী বিরাম চিহ্নটা কী হবে? দাড়ি। সম্পূর্ণ বাক্য আমাদের কিন্তু দাড়ি দিয়ে সম্পূর্ণ করতে হবে। অনুশীলন 2 দেখো প্রশ্নবোধক বাক্য। নদীতে কেন খেয়া নেই? এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই, তাহলে এটা কিন্তু ভুল বাক্য। সঠিক বাক্য কি হবে? নদীতে কেন খেয়া নেই, প্রশ্নবোধক চিহ্ন। এবার বিস্ময়বোধক চিহ্ন বা আবেগ নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, আহা বৃষ্টিতে ভিজতে কতই না মজা। তাহলে এখানে আহার, এখানে কিন্তু আমাদের বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা আমরা আবেগ বোঝাচ্ছি। আর লাস্টে যখন একটা বাক্য শেষ হবে আমরা কিন্তু দাড়ি ব্যবহার করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো ক্লাসটা সম্পূর্ণ করার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। বৃষ্টি ছড়া কবিতাটা আই থিঙ্ক ভালো বুঝতে পেরেছো, এবং আমাদের বিরাম চিহ্নটা কেন শেখা উচিত, বিরাম চিহ্ন ব্যবহারগুলো বুঝতে পেরেছো। তো সবাই পরবর্তী অন্য একটা ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই ধন্যবাদ।